একটি ভালো গল্প লিখতে হলে কয়েকটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমার ভাষা, মিনিং মাই ল্যাঙ্গুয়েজ, আমার বলার ধরন, মাই স্টাইল, টোন, মুড এটসেট্রা। এই 10টি ক্লাস ধরে আমরা একটা একটা করে লিটারারি এলিমেন্টস বোঝার চেষ্টা করব। অ্যান্ড ইনশাল্লাহ দিস উইল হেল্প ইউ টু মেক ইউর রাইটিং বেটার। সো লেটস লুক এট দ্য ফার্স্ট স্টোরি। প্রথম ক্লাসে আমরা কি কি শব্দ শিখলাম? আমরা যে 10টা শব্দ শিখলাম তা হচ্ছে ডু, গো, কাম, ড্রিঙ্ক, ইট, রিড, প্লে, সিং, রাইট, চুজ। এই 10টা শব্দ দিয়ে নাও উই আর গোনা রাইট আ স্টোরি। বাট বিফোর উই বিগিন টু রাইট আ স্টোরি উই নিড টু পিক আ ক্যারেক্টার। এই 10টা শব্দের মধ্যে একটা শব্দ আমার চোখে খুব ভেসে উঠলো, যা হচ্ছে প্লে। যারা খেলে তাদেরকে কি বলে? প্লেয়ার। সো লেটস ফোকাস অন আ প্লেয়ার। তাকে একটা নাম দেওয়া হোক। সে ফুটবল খেলে, মিডফিল্ডে খেলে, এন্ড এই জন্য তার নাম হচ্ছে মিডফিল্ডার মিঠুন। সো উই হ্যাভ আওয়ার ক্যারেক্টার। ক্যারেক্টারটা কি? হি ইজ আ প্লেয়ার। তাহলে তাকে কোন জায়গায় আমরা রাখতে পারি? একটা প্লেয়ার কই থাকতে পারে? হোয়াটস হিজ পারফেক্ট সেটিং? একটা গল্পের মধ্যে গল্পটা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, এই জিনিসটাকে আমরা সেটিং বলি। সো লেটস ফিক্স আ সেটিং। খেলোয়াড় যেহেতু, সো সে মাঠে খেলতে পারে। আচ্ছা, সো আমরা আমাদের সেটিংটা হচ্ছে একটি মাঠ। যেহেতু এটি একটি খেলার রিলেটেড গল্প, আমরা কিছু স্পোর্টস রিলেটেড নন ভার্ব শিখে নিই। খেলাকে আমরা কি বলি? ম্যাচ বলতে পারি, গেম বলতে পারি। যারা খেলে তাদেরকে কি বলি? প্লেয়ার্স। একটু আগে শিখে আসছি। বিপরীত দলকে কি বলে? অপোনেন্টস বলা যায়, কম্পিটিটরস বলা যায়। দর্শক যারা, তাদেরকে কি বলে? ফ্যান্স বলতে পারি, সাপোর্টার্স বলতে পারি। তারা যে হই হুল্লাস করে, এই হই হুল্লাসকে কি বলা যায়? সেলিব্রেশন বলতে পারি, ওভেশন বলতে পারি, সাপোর্ট বলতে পারি। আর যদি কোনো খেলোয়াড় আহত হয় সেটাকে আমরা সবাই জানি ইনজুর্ড। ওকে, সো ইনজুরি, ইনজুর্ড যাই বলি না কেন। নাও লেটস ট্রাই টু রাইট দ্য স্টোরি। এফএম মেথডে আমরা ইংলিশ বাক্য গঠন করি ফর্মুলার সাহায্যে। এফএম মেথডে ফর্মুলা হচ্ছে দুই ধরনের। একটা হলো লেসনের ফর্মুলা, যা দিয়ে আমরা যে কোনো বাংলা বাক্য ইংলিশে গঠন করতে পারি। লেসনের ফর্মুলা দ্বারা আমরা এফএম মেথডের গ্রেড 0 লেভেলের বাক্য ইংলিশে গঠন করতে পারি। এফএম মেথডের গ্রেড 0 পর্যন্তই হলো টেন্সের বাহাদুরি। টেন্স শিখে আমরা শুধু এফএম মেথডের গ্রেড 0 লেভেলের বাক্যই গঠন করতে পারি। 2 নম্বর যে ফর্মুলা তা হচ্ছে বাক্যাংশের ফর্মুলা। বাক্যাংশের ফর্মুলা দ্বারা আমরা বড় বড় বাক্য ছোট ছোট অংশে ভাগ করে তা ইংলিশ করতে শিখি। সো বিফোর উই স্টার্ট দ্য স্টোরি, লেটস প্র্যাকটিস সাম ফর্মুলাস অফ লেসন 1, যা হচ্ছে বাক্যাংশের ফর্মুলা। দ্য ফার্স্ট ফর্মুলা উই উইল লার্ন ইজ ফর্মুলা এন, যা হলো মশলা প্লাস নির্দেশক প্লাস নন ভার্ব। গ্রামারের ভাষায় যেটাকে প্রিপোজিশন বলা হয়, এফএম মেথডের পরিভাষায় তাকে আমরা বলি মশলা। কেন মশলা বলি তার বিস্তারিত আলাপ আমার আব্বুর বইতে, আমার আব্বু হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ফিরোজ মুকুল, এফএম মেথডের ইনোভেটর অ্যান্ড রিসার্চার। ওনার বইতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। নির্দেশক বলতে আমরা কি বুঝি? যখন আমরা কিছু ইন্ডিকেট করছি, এইটা, ওটা, একটা, দুটা, সেটাকে আমরা নির্দেশক বলি। আর নন ভার্ব মানে যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় না। লেটস লুক এট সাম এক্সাম্পলস। যদি আমি বলি প্রতিটি ম্যাচের আগে, তাহলে মশলাটা কি? মশলাটা হলো আগে। আগে ইংলিশ হলো বিফোর। আমার নির্দেশকটা কি? নির্দেশকটি হলো প্রতিটি, যা হলো এভরি। আর নন ভার্ব শব্দটা কি? ম্যাচ। তাহলে প্রতিটি ম্যাচের আগে ইংলিশে কি দাঁড়াচ্ছে? বিফোর এভরি ম্যাচ। কিভাবে করলাম? মশলা প্লাস নির্দেশক প্লাস নন ভার্ব। বিফোরটা হচ্ছে আমার মশলা, নির্দেশকটা হচ্ছে প্রতিটি, যা হচ্ছে এভরি, আর নন ভার্বটা হচ্ছে ম্যাচ। একইভাবে যদি আমি বলি আনন্দ উল্লাসের জন্য, তাহলে আমার মশলাটা কি? জন্য ইংলিশ হলো ফর, নির্দেশক হলো দা, আর নন ভার্ব হলো আনন্দ উল্লাস, যার ইংলিশ হলো ওভেশনস। সো আনন্দ উল্লাসের জন্য ইংলিশটা কি দাঁড়াচ্ছে? ফর দ্য ওভেশনস।
প্রতিটি ম্যাচের আগে যদি হয় বিফোর এভরি ম্যাচ, তাহলে খেলার শেষে কি হবে? একইভাবে মশলাটা হচ্ছে শেষে, যা হলো আফটার, নির্দেশক হলো দা, আর নন ভার্বটা হলো খেলা, যার ইংলিশ হলো গেম। তাহলে খেলা শেষে, আফটার দ্য গেম। লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল। যদি আমরা বলি গানের সাথে সাথে, এরকম যদি কিছু থাকে স্লোগানের সাথে সাথে, তখন আমরা টু দ্য স্লোগান, অথবা গানের সাথে সাথে যদি আমরা বলি টু দ্য সিঙ্গিং, টুটা হচ্ছে আমার মশলা, দাটা হচ্ছে নির্দেশক, আর সিঙ্গিংটা হচ্ছে আমার নন ভার্ব। সিমিলারলি যদি আমরা বলি ভক্তদের, তাহলে মশলা প্লাস নির্দেশক প্লাস নন ভার্ব দ্বারা আমরা এটাকে গঠন করতে পারি। মশলাটা হবে অফ, নির্দেশকটা হবে দা, আর নন ভার্বটা হলো ভক্তদের, যা হলো ভক্ত, ইংলিশ হচ্ছে ফ্যান্স। তাহলে ভক্তদের একসাথে হয়ে গেল অফ দা ফ্যান্স। ভক্তদের গানের সাথে সাথে দাঁড়াচ্ছে টু দ্য সিঙ্গিং অফ দ্য ফ্যান্স। অফ দ্য ফ্যান্স হলো আরেকটা ফ্রেজ যা আমরা ফর্মুলা এন থেকে পেলাম। খেলা শেষে বা খেলার পর যদি হয় আফটার দ্য গেম, তাহলে উদযাপনের পর কি হবে? একইভাবে ফর্মুলা এন থেকে আমরা জানি উদযাপনের পর হবে আফটার দ্য সেলিব্রেশন। আর লাস্টলি যদি আমরা বলি সমর্থকদের সঙ্গে, কোনো কিছুর সঙ্গে যদি হয়, তাহলে মশলাটা হচ্ছে উইথ, নির্দেশক হচ্ছে দা, আর নন ভার্ব শব্দটা হলো সমর্থকদের। সমর্থক ইংলিশ হচ্ছে সাপোর্টার্স। তাহলে সমর্থকদের সঙ্গে হয়ে গেল উইথ দ্য সাপোর্টার্স। গ্রামারের বইতে আমরা যেসব ফ্রেজেস মুখস্থ করি, এফএম মেথডের ফর্মুলার সাহায্যে আমরা সেই সব ফ্রেজগুলো নিজেরাই বানাতে শিখতে পারি। এখন আমরা আসি লেসনের ফর্মুলায়। লেসনের ফর্মুলা দ্বারা আমরা যে কোনো বাংলা বাক্য ইংলিশে গঠন করতে পারি। লেসনের ফর্মুলা বোঝানোর জন্য লেটস লুক অ্যাট এফএমস ইংলিশ ট্রি। এই গাছটি দ্বারা আমার আব্বু এফএম স্যার ওনার পুরো গবেষণাটাকে তুলে ধরেছেন। এই গাছটিতে কয়টি ডাল আছে? 3টি ডাল। কেন? কারণ উনি পুরা বাংলা ভাষার বাক্যগুলোকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন, বেসড অন দেয়ার লাস্ট ওয়ার্ড, মানে বাংলা বাক্যের শেষ শব্দের উপর ভিত্তি করে। Now let's move on to the story. The first sentence was, মিঠুন প্রতিটি ম্যাচের আগে তার বাড়ির কাজ করে। কোন ডালের বাক্য? শেষ শব্দটা হচ্ছে কাজ করে, তার মানে এটি একটি ভার্ব শব্দে শেষ হচ্ছে, একটি ক্রিয়াবাচক শব্দে শেষ হচ্ছে, তার মানে এটি হলো একটি ভার্বের ডালের বাক্য। পাতার মধ্যে যদি আমরা ঢুকে যাই, এটার ফর্মুলা কি? ফর্মুলাটা হচ্ছে আই ডু, আমি করি, কারণ এটা হচ্ছে আমি করি ধরনের বাক্য, এই জন্য ফর্মুলা হলো আই ডু। আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। এই বাক্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? মিঠুনকে নিয়ে কথা বলা হচ্ছে। সো আয়ের জায়গায় বসবে মিঠুন। আর মিঠুন যেহেতু একজন, এই জন্য ও ফ্যামিলি বি এর সদস্য, এই জন্য ডুটা হয়ে যাবে ডাজ। কারণ ফ্যামিলি বি কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে এস বা ইএস যোগ করে। হয়ে গেল মিঠুন ডাজ, মিঠুন করে, মিঠুন ডাজ। কি করে? তার বাড়ির কাজ, যার ইংলিশ হলো হিজ হোমওয়ার্ক। আর আমরা একটু আগে শিখে আসছি প্রতিটি ম্যাচের আগে ইংলিশ হলো বিফোর এভরি ম্যাচ। পুরো সেন্টেন্সটি তাহলে কি দাঁড়াচ্ছে? মিঠুন প্রতিটি ম্যাচের আগে তার বাড়ির কাজ করে, হয়ে গেল মিঠুন ডাজ হিজ হোমওয়ার্ক বিফোর এভরি ম্যাচ। মিঠুন ডাজ হচ্ছে লেসন 3A আই ডু ফর্মুলা, আর বিফোর এভরি ম্যাচ হচ্ছে ফর্মুলা এন। এটা হচ্ছে একটি গ্রেড 2 এর সেন্টেন্স। মিঠুন ডাজ হলো গ্রেড 0 এর সেন্টেন্স। গ্রেড 0 বলতে আমরা একটি বাক্যের সবচেয়ে ছোট অংশটাকেই গ্রেড 0 বলি। টেন্স দ্বারা আমরা শুধু এফএম মেথডের গ্রেড 0 পর্যন্তই শিখতে পারি। এর বেশি যদি আমাদের শিখতে হয়, অথবা আমাদের বাক্য যদি এর চেয়ে বড় আমরা করতে চাই, সেই ক্ষেত্রে এফএম মেথডের ফর্মুলা দ্বারা আমরা তা শিখতে পারি। এর সাথে যদি আমরা একটা মিনিং অ্যাড করি, যেমন মিঠুন ডাজ হিজ হোমওয়ার্ক, তখন সেটা হয়ে গেল গ্রেড 1 এর সেন্টেন্স। আর এটাকে যদি আমরা আরেকটু অ্যাড করি, যদি আমরা বলি বিফোর এভরি ম্যাচ, তখন আরেকটা মিনিং অ্যাড হওয়ার কারণে হয়ে গেল গ্রেড 2 এর সেন্টেন্স। মিঠুন ডাজ হিজ হোমওয়ার্ক বিফোর এভরি ম্যাচ, এই জন্য একটি গ্রেড 2 এর সেন্টেন্স। দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ, তাই সে প্রতিপক্ষকে ভালোভাবে বুঝতে পারে। শেষের ভার্বটি হলো বোঝা, যা একটি
ক্রিয়াবাচক শব্দ, এই জন্য এটি হচ্ছে ভার্বের ডালের বাক্য। কোন পাতার বাক্য? সে বুঝতে পারে, আমি বুঝতে পারি, আমি করতে পারি, তাই এটা হচ্ছে একটি লেভেল 2 এর বাক্য। ফর্মুলাটা হবে আই ক্যান ডু। আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। কাকে নিয়ে কথা বলা হচ্ছে? সে, যার ইংলিশ হলো হি। পুরুষদের ক্ষেত্রে আমরা হি বলি, মহিলাদের ক্ষেত্রে শি বলি। হয়ে গেল হি ক্যান, আর ডু এর জায়গায় বসবে শেষে যে ক্রিয়াবাচক শব্দ সেটা। এখানে বলা হচ্ছে বুঝতে পারা। যদিও আমরা জানি বুঝতে পারা ইংলিশ হলো আন্ডারস্ট্যান্ড, এই ক্ষেত্রে বুঝতে পারা জায়গায় আমরা বসাবো রিড। কেন? যখন আমরা কারো মনের কথা বুঝার ব্যাপারে বলি সেই ক্ষেত্রে আমরা আন্ডারস্ট্যান্ড না দিয়ে রিড বলতে পারি। সো সে বুঝতে পারে, হি ক্যান রিড। প্রতিপক্ষকে হয়ে গেল হিজ অপোনেন্টস, আর ভালোভাবে হলো ওয়েল। সো পুরোটা যদি আমরা একসাথে বলি, তাই হচ্ছে দেয়ারফর। সে বুঝতে পারে, হি ক্যান রিড, তার প্রতিপক্ষকে হিজ অপোনেন্টস ভালোভাবে ওয়েল। পুরোটা একসাথে হয়ে গেল দেয়ারফর হি ক্যান রিড হিজ অপোনেন্টস ওয়েল। এটাও আরেকটা গ্রেড 2 এর সেন্টেন্স। দ্য থার্ড সেন্টেন্স ইজ আঘাত থাকা সত্ত্বেও সে আনন্দ উল্লাসের জন্য আসতে পছন্দ করে। শেষ শব্দটা কি? পছন্দ করে, যা হলো একটি ক্রিয়াবাচক শব্দ। সো এটাও আরেকটা ভার্বের ডালের বাক্য। ফর্মুলা হচ্ছে আই ডু। কেন? কারণ সে পছন্দ করে, আমি পছন্দ করি, আমি করি, যা হলো আই ডু। আয়ের জায়গায় বসবে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। কাকে নিয়ে কথা বলা হচ্ছে? সে, ইংলিশ হলো হি, এই জন্য ডুটা হয়ে যাবে ডাজ। ফর্মুলাটা হয়ে গেল হি ডাজ। শেষের শব্দটা হচ্ছে পছন্দ করা, যার ইংলিশ হলো চুজ। সো এখানটাতে হয়ে যাচ্ছে হি চুজেস। আসতে হলো টু কাম, যা আমরা ফর্মুলা এ থেকে শিখতে পারি। আর আনন্দ উল্লাসের জন্য আমরা একটু আগে শিখে আসছি ফর দ্য ওভেশনস। সো এখানটাতে কি দাঁড়াচ্ছে? হি চুজেস টু কাম ফর দ্য ওভেশনস। চুজ হচ্ছে দুইটা জিনিসের মধ্যে বা কয়েকটা জিনিসের মধ্যে একটি জিনিস পছন্দ করে বেছে নেওয়া। এখানে আমরা বলতে পারতাম হি লাইকস টু কাম ফর দ্য ওভেশনস, বাট যেহেতু আমরা চুজ দিচ্ছি এই জন্য আমরা তাকে একটা অপশনও দিয়ে দিচ্ছি, যা হলো আঘাত থাকা সত্ত্বেও, যা আমরা ফর্মুলা আর দ্বারা ইংলিশ করতে পারি ডিসপাইট বিইং ইনজুর্ড। এতে কি হলো? আমরা তাকে একটা অপশন দিলাম, সে চাইলে বাসায় বসে রেস্টও নিতে পারতো, কিন্তু সে মাঠে খেলতে আসলো। এই যে তাকে অপশন দিলাম, এই জন্য সে চুজ করতে পারলো, তাই আমরা লাইক না ব্যবহার করে চুজ ব্যবহার করলে এই জায়গাটাতে আরো কনভিনিয়েন্ট হচ্ছে। আঘাত থাকা সত্ত্বেও সে আনন্দ উল্লাসের জন্য আসতে পছন্দ করে হয়ে গেল ডিসপাইট বিইং ইনজুর্ড হি চুজেস টু কাম ফর দ্য ওভেশনস। এটা হলো একটি গ্রেড 3 এর সেন্টেন্স। ফোর্থ সেন্টেন্সটা যদি আমরা দেখি, নিয়মিত দর্শকগণ সবসময় উল্লাস করে এবং ব্যানারে তার নাম লেখে। এই বাক্যটা আমরা যদি একটু ভেঙে বলি তাহলে কি দাঁড়ায়? নিয়মিত দর্শকগণ সবসময় উল্লাস করে, এটি একটি বাক্য, এবং নিয়মিত দর্শকগণ সবসময় ব্যানারে তার নাম লেখে, এটি হচ্ছে সেকেন্ড পার্ট। সো আমরা যদি এটাকে পার্ট করে নেই, ফার্স্টটা হচ্ছে নিয়মিত দর্শকগণ সবসময় উল্লাস করে। শেষ শব্দ হচ্ছে উল্লাস করে, যা এটি ক্রিয়াবাচক শব্দ। সো এটি হচ্ছে ভার্বের ডালের বাক্য। ফর্মুলাটা কি হতে পারে? নিয়মিত দর্শকগণ উল্লাস করে, আমি উল্লাস করি, তার মানে আমি করি ধরনের বাক্য। আমি করি ধরনের বাক্যকে ইংলিশ করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হচ্ছে আই ডু। আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। কাকে নিয়ে কথা বলা হচ্ছে? নিয়মিত দর্শকগণ। নিয়মিত হলো দ্য রেগুলার, আর দর্শকগণ হলো ক্রাউড। দাঁড়াচ্ছে কি? দ্য রেগুলার ক্রাউড। সবসময় হলো অলওয়েজ, আর উল্লাস করা হচ্ছে চিয়ার। যেহেতু ফ্যামিলি বি, এই জন্য হয়ে গেল চিয়ার্স। পুরোটা তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য রেগুলার ক্রাউড অলওয়েজ চিয়ার্স। এবং কি করে? ব্যানারে তার নাম লিখে। শেষ শব্দ হচ্ছে লেখা। এটা হচ্ছে আই ডু ফর্মুলা দিয়ে আমরা গঠন করতে পারবো, কিন্তু এখানে আইটাকে আমরা উঠায় দিই এবং এন দিয়ে পুরোটাকে যোগ করে দিই আগের পার্টটার সঙ্গে। সো হয়ে গেল কি? এন্ড রাইটস। লিখা যেহেতু রাইট, এজন্য এটা ফ্যামিলি বি এর সাথে হয়ে গেল রাইটস, এবং লেখে এন্ড রাইটস। তার নাম হলো হিজ নেম, আর ব্যানারে হচ্ছে অন ব্যানার্স, যা আমরা ফর্মুলা এল দিয়ে শিখতে পারবো। সো নিয়মিত দর্শকগণ সবসময় উল্লাস করে এবং ব্যানারে তার নাম লেখে হয়ে গেল দ্য রেগুলার ক্রাউড অলওয়েজ চিয়ার্স অ্যান্ড রাইটস হিজ নেম অন ব্যানার্স। দ্য রেগুলার ক্রাউড অলওয়েজ চিয়ার্স, এটা হচ্ছে আইডু ফর্মুলা, অ্যান্ড রাইটস, এটাও হচ্ছে আইডু ফর্মুলা, আর অন ব্যানার্স হচ্ছে ফর্মুলা
এল দিয়ে আমরা লিখতে পারবো। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে একটি গ্রেড 3 এর সেন্টেন্স। মুভিং অন টু দ্য ফিফথ সেন্টেন্স, খেলা শেষে খেলোয়াড়রা ভক্তদের গানের সাথে সাথে কলা খায় এবং লেবুর শরবত পান করে। খেলা শেষে একটু আগে আমরা শিখে আসছি আফটার দ্য গেম। খেলা শেষে কি হয়? খেলোয়াড়রা খায়। খেলোয়াড়রা খায় হচ্ছে আই ডু ফর্মুলা দিয়ে আমরা গঠন করতে পারি। আয়ের জায়গায় বসবে খেলোয়াড়রা, যার ইংলিশ হচ্ছে দ্য প্লেয়ার্স, আর খায়, খাওয়া ইংলিশ হচ্ছে ইট, তাহলে হয়ে গেল কি দ্য প্লেয়ার্স ইট। কি খায়? কলা, যার ইংলিশ হলো ব্যানানাস। সো দ্য প্লেয়ার্স ইট ব্যানানাস। এবং পান করে, এবং হচ্ছে এন, আর পান করা হচ্ছে ড্রিঙ্ক। কি পান করে? লেবুর শরবত, যার ইংলিশ হলো লেমনেডস। সো এই পর্যন্ত কি হয়ে যাচ্ছে? দ্য প্লেয়ার্স ইট ব্যানানাস অ্যান্ড ড্রিঙ্ক লেমনেডস। আর একটু আগে আমরা ফর্মুলা এন থেকে শিখে আসলাম গানের সাথে সাথে হচ্ছে টু দ্য সিঙ্গিং, আর ভক্তদের হলো অফ দ্য ফ্যান্স। তাহলে পুরো সেন্টেন্সটা যদি আমরা দেখি, খেলা শেষে খেলোয়াড়রা ভক্তদের গানের সাথে সাথে কলা খায় এবং লেবুর শরবত পান করে। ইংলিশে গঠন করলে কি হচ্ছে? আফটার দ্য গেম দ্য প্লেয়ার্স ইট ব্যানানাস অ্যান্ড ড্রিঙ্ক লেমনেডস টু দ্য সিঙ্গিং অফ দ্য ফ্যান্স। এই পুরোটা হচ্ছে একটি গ্রেড 4 এর সেন্টেন্স। লেটস লুক এট দ্য লাস্ট সেন্টেন্স। সমর্থকদের সঙ্গে উদযাপনের পর মিঠুন বাড়ি ফিরে যায়। শেষ শব্দটা কি? ফিরে যায়। এটাও হচ্ছে একটি ক্রিয়াবাচক শব্দ। মিঠুন ফিরে যায়, আমি ফিরে যাই, আমি যাই মানে আমি করি, এই জন্য ফর্মুলাটা হবে আই ডু ফর্মুলা। আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। মিঠুনকে নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, আয়ের জায়গায় বসবে মিঠুন, আর ব্র্যাকেটের ডু এর মধ্যে বসবে যাওয়া। যাওয়া হচ্ছে গো, যেহেতু ফ্যামিলি বি হয়ে যাচ্ছে গোজ, দাঁড়াচ্ছে কি মিঠুন গোজ। কই যায়? বাড়ি, যার ইংলিশ হলো হোম। মিঠুন গোজ হোম। এর আগে কি ছিল? সমর্থকদের সঙ্গে আমরা একটু আগে শিখে আসছি ফর্মুলা এন থেকে আফটার দ্য সেলিব্রেশন, আর সমর্থকদের সঙ্গে ফর্মুলা এন থেকে আমরা একটু আগে শিখে আসছি উইথ দ্য সাপোর্টার্স। পুরোটা এর জন্য কি দাঁড়াচ্ছে? সমর্থকদের সঙ্গে উদযাপনের পর মিঠুন বাড়ি ফিরে যায়, হয়ে গেল আফটার দ্য সেলিব্রেশন উইথ দ্য সাপোর্টার্স মিঠুন গোজ হোম। সো পুরো গল্পটা যদি আমরা একসঙ্গে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে? মিঠুন does his homework before every match, therefore he can read his opponents well. Despite being injured, he chooses to come for the ovations. The regular crowd always cheers and writes his name on banners. After the game, the players eat bananas and drink lemonades to the singing of the fans. After the celebration with the supporters, Mithun goes home.